সোহাগ ভাই, প্রথম কোন ঘটনাটা আমরা শুনছি? প্রথম যে ঘটনাটা সেটা হচ্ছে আমি 2007 সালের গ্রামের একটা ঘটনা ছিল। ওকে। গ্রামে আমি এমনিতেই অনেক একটু মানে একা থাকতে বেশি পছন্দ করি সবসময়, এটা ছোটোর থেকেই। তো সেখান থেকে ফ্যামিলি আমাকে সবসময়, বাবা মা আমাকে বকাবকি করতো যে একা কেন থাকো, বন্ধুদের সাথে মিশবা, একটু হইচই করবা। তো আসলে এটা আমার ভালো লাগতো না। তো আমার গ্রামে একটা ফুটবল ফিল্ড আছে, আমি কন্টিনিউ প্রত্যেক দিন বিকেলে খেলা করতাম, নতুবা খেলা না করলেও আমি ফিল্ডে গিয়ে বসতাম এবং সবাই চলে আসার পর সর্বশেষ আমি আসতাম। আমাদের ফিল্ডটা এমন একটা জায়গায় ছিল, আমাদের গ্রামের ঈদগাহ এবং গোরস্থান আর ফিল্ড তিনটা এক জায়গায়। আমি যখন এরকম একটা দিন, সেদিন ছিল শনিবার, মাগরিবের নামাজ শেষে যখন একটা ঘোর অন্ধকার চলে আসে, সেই মুহূর্তে আমি ফিল্ডে থেকে একটু রওনা দিলাম। আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, তো ওর বাসা ফিল্ডের কাছাকাছি। তো গোরস্থান আসার আগেই আমি যেন, সে আমার কাছ থেকে চলে গেল। গোরস্থানে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েলে আমি আমার হাত মুখ একটু ধুয়ে নিলাম। ধোয়ার পর ওখান থেকে কেমন যেন একটা গরম বাতাস আমার শরীরে লাগলো। বাতাসটা এতটাই গরম ছিল যেটা আমার মনে হচ্ছে যে আমার শরীর স্পর্শ করছে এমনভাবে আমার লোম পর্যন্ত দাঁড়িয়ে গেছে, এরকম একটা ব্যাপার ছিল। একটু ভয় পেলাম। ওখান থেকে কিছু দূর যাওয়ার পর একটা শিয়াল মনে হচ্ছে যে আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। স্বাভাবিক হয়ে গেলাম যে গোরস্থানে শিয়াল থাকবে, এটা স্বাভাবিক। 3 থেকে 4 কদম ফেলার পর মনে হচ্ছে আমার পিছন থেকে গাছ ভেঙে পড়তেছে, ঠাস ঠাস করে কেমন একটা শব্দ। আমি একবার পিছনে তাকানোর চিন্তা করি, আর একবার চিন্তা করতেছি না, যেহেতু আমি ওখানে একা এবং গোরস্থানের একটা রাস্তা। আমার ফোনটা বের করে আমি একজনকে ফোন করলাম, তো সেও ফোনটা রিসিভ করলো না। ভিতরে কেন যেন আর একটু ভয় চলে আসলো। কিছুক্ষণ পর এমন একটা বিকট শব্দ, মানে মানুষ অনেক সময় আমরা ইউটিউবে বা বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখি যে কবর থেকে যে একটা গম্ভীর আওয়াজ, এরকম একটা আওয়াজ যেন আমি পাচ্ছি আমার পিছন থেকে হচ্ছে। কিছুক্ষণ মানে আমার ডিস্টেন্সটা থাকবে হয়তো 2 থেকে 3 মিনিটের গোরস্থান থেকে। আমি এখানে আসার পর আমি কেন যেন পিছনে তাকাইছি। আমি পিছনে যখন তাকালাম, মানে আমি এমন একটা জিনিস দেখলাম, মানে খুব কয়েকটা সেকেন্ড আমার চোখের সামনে সাদা এবং কালো মিশ্রিত দুইটা জিনিস মনে হচ্ছে যে ঝড়ের গতিতে চলে গেল আমার সামনে দিয়ে। আমি এতটাই নার্ভাস এবং ভয়, আমি ওখান থেকে সামনে এগোবো নাকি পিছনে আসবো নাকি কি করব, আমি কিন্তু কিছু বুঝতেছি না। আমার এরকম 3-4টা মিনিট যেন কেটে গেল, আমি ঘামতেছি, আমার চোখ মুখ দিয়ে পানি বেরোচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আমি আগে কখনো আমি পড়ি নাই। আমি মাঝে মাঝে আল্লাহকে স্মরণ করতেছি, জানলাম আমি একটু সামনে যাই। কিন্তু এতটাই মানে ভয় একটা সময় ছিল ওই মুহূর্তটা আমার জন্য। আমি বাসার দিকে মুভ না করে আমি আবার, জানি না আমাকে কে নিয়ে গেছে, আমি আবার সেই ফিল্ডে চলে গেছি, ব্যাক করেছি। তো গ্রামে কিন্তু একটা প্রচলিত আছে যে ভোলাতে ধরে, এরকম একটা কথা প্রচলিত থাকে যে ভোলাতে ধরলে সে মানে তার রাস্তা ঠিক খুঁজে পায় না, এরকম একটা ব্যাপার। আমি যখন ওখান থেকে ফিল্ডে চলে আসলাম, আমার তখন মনে হচ্ছে যে এটা তো আমার ফিল্ড, এবং আমি ঠিক ফিল্ডের যেই কোনাটায় আমি বসতাম সেখানে আবার চলে গেছি। ওখানে যাওয়ার পর মাঠের মধ্যে, মানে ফিল্ডের পাশেই যে মাঠ, ওই খেতে থেকে একটা লোক আসলো। তো আমাকে বলতেছে এত রাত্রে এখানে কেন তুমি? তো আমি তাকে চাচা বলে সম্বোধন করলাম। আমি বললাম চাচা, আমি তো বাড়িতে যাব, তো একটু পরে যাই। আমি তাকে বুঝতে দিলাম না আসলে যে আমি ভয় পাচ্ছি। আমার টার্গেট ছিল আমি ওনার পিছনে পিছনে আবার আমি গ্রামের মধ্যে ঢুকে যাব, আমাদের লোকালয়ে আমি যাব। আসলে উনি কে ছিল আমি জানি না। কি আমি ওনার পিছনে পিছনে যখন যাচ্ছি, তো উনি ঠিক ওই টিউবওয়েল পর্যন্ত যাওয়ার পরে উনি হাত মুখ ধুচ্ছে, মনে হচ্ছে আমি একটু ডিস্টেন্সে আছি ওনার থেকে। ওকে। তো আমি কিছুক্ষণ পর আমি এদিকে ঘুরেছি, মানে আমার ভয় থেকে আমি পিছনে একবার ঘুরলাম। পিছনে ঘোরার পরে আমি সামনে তাকে দেখি উনি আর নাই, মানে উনাকে আমি পাচ্ছি না। তো আমি মনে হচ্ছে যে উনি মানুষ ছিল না, এরকম যেন মনে হচ্ছে আমার কাছে। তারপর আমি যেন নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে আসলে কি হচ্ছে, কি হলো। 2 থেকে 3 মিনিট পর আমি, ওখানে একটা পুকুর আছে আমার মনে আছে, পুকুরের ওপরে কে যেন বসে আছে। মানে এতটাই নিজেকে আমি যেন মানে ভয়ের মধ্যে সামিল করে ফেলেছি যে এখন যেটাই দেখতেছি সেটাই আমার কাছে ভয় লাগছে।
আমি অনেক ডাকার চেষ্টা করতেছি, কিন্তু আমার ভয়েসটা এতটাই নর্মাল ছিল যে আমি স্পিকার নিয়ে ডাকতে পারতেছি না, যে আমি একটু লাউড নিয়ে ডাকবো কাউকে। তারপরও আমি কিন্তু বলতেছি, কেউ কি আছেন, কেউ আছেন এখানে, কে, ওইটা কে, আমি এরকম করতেছি। আমি ওখান থেকে যখন আমাদের ওখানে একটা কৃষ্ণচূড়ার গাছ ছিল, যেটা আছে আমাদের বাড়িতে যাওয়ার আগে এই গাছটাকে অতিক্রম করতে হয়। আচ্ছা। ওখান থেকে আমি গাছটার কাছে আসার পরে এমন একটা জিনিস দেখলাম, আমি ওখানে মাথা ঘুরে পড়ে গেছিলাম। মানে গলায় দড়ি দেওয়া একটা লাশ ও মাই গড ঝুলতেছে, খুবই অস্বাভাবিক। এবং এইটা আমার ওখানে আরও অনেকেই দেখেছে এই গলায় দড়ি দিয়ে ঝুলতে। এবং ওইটা এমন একটা মানুষের রূপ নেয়, ওটা আমার এলাকারই একটা ছেলে, সে ওখানে নাকি অনেক বছর আগে আত্মহত্যা করেছিল ওই গাছটার সাথে। এখানেই নাকি অনেকেই বলে যে এখানে এই জিনিসটা, মানে তার আত্মাটা নাকি এখানে থাকে। এগুলো যদিও ভৌতিক একটা ব্যাপার। আমি ওটা দেখার পরে আমি এত জোরে একটা চিৎকার করেছি, যেটা আমার এখনও শুনলে আমার প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায়। আমি ওখান থেকে যাওয়ার পর, মানে আমি কি হয়েছে এরপরে বলতে পারবো না। আমি প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি উঠেছি, কিন্তু ওটাতে এতটাই মানে জনশূন্য একটা জায়গা ছিল, যেখানে যে কয়েক ঘন্টার মধ্যে কেউ আসবে এরকমও না, সন্ধ্যার পরে কেউ যায় না, এরকম একটা জায়গা ছিল। অনেকক্ষণ পর যখন আমি উঠলাম, ওঠার পরে আমি নিজে নিজে আমার মোবাইল ফোনের লাইটটা আমি জ্বালিয়েছি। জ্বালানোর পর আমি অনেক জোরে চিৎকার করেছি সেই মুহূর্তে, অনেক জোরে। অনেকক্ষণ পর 2টা লোক আসলো। আসার পরে আমাকে বলতেছে, তুমি কার ছেলে, কোথা থেকে এসেছো, এখানে কেন, এরকম। তো আমি কার ছেলে, আমার গ্রামে, আমাকে প্রশ্ন করার কথা না যে আমি ছেলেটা কার, যেহেতু আমার গ্রামের মানুষ সবাই আমাকে চেনে। তো আমি শুধু বললাম যে আমি ওখানে যাব, ওই বড় মসজিদের কাছে যাব, এরকম একটা কথা আমি বলেছিলাম। তো বললো, ঠিক আছে তুমি যাও, এই রাস্তা এখন এখানে কোনো ভয় নাই, তুমি যাও। আমি একটু হাঁটি হাঁটি করে হাঁটতেছি। ঠিক আমার বাড়ির সামনে একটা বড় একটা মসজিদ আছে, মসজিদের আগে একটা পারিবারিক গোরস্থান আছে। গোরস্থানের আসার ঠিক কিছুক্ষণ আগে একটা বড় নারিকেল গাছ থেকে একটা নারিকেল পড়লো ধাপ করে। নারিকেলটা অনেক পাকা একটা নারিকেল ছিল। তো আমি কিন্তু আরও ভয় পেয়ে গেছি, কারণ কিছুক্ষণ আগে আমার সাথে অনেক কিছু ঘটে গেছে। রাইট। না, আমি এতটাই ভীতু, আমি যে কাউকে ফোন করব বা যে আমি রাস্তা দিয়ে আসতেছি, ওইটা একটু মেঠো রাস্তা, আমি মেন রাস্তা দিয়েও আসতে পারতেছি না, কারণ এই দিক দিয়ে আসলে আমার জন্য সুবিধা হবে বাসায় আসতে। ওখানে একটা বড় একটা নারিকেল যেন আমার সামনে পড়লো। তো আমি শুধু আল্লাহকে ডাকতেছি, আর আমি কালেমা পড়তেছি যে কি হচ্ছে। আমি মানে পুরাটা অস্থির অবস্থায় ছিলাম। দেন কিছুক্ষণ আসার পরে বাড়িতে ঢুকলাম, আমার শরীর অনেক জ্বর চলে আসলো। আমি মাকে বিষয়টা শেয়ার করলাম যে মা, এই ব্যাপার। তো মা তো দেখা যাচ্ছে যে ওই যে হুজুরের কাছ থেকে পানি নিয়ে এসে খাওয়ানো, হুজুরকে একটু ফু দিয়ে নেওয়া। সেই রাত্রে মানে এশার নামাজের পর হুজুর আসলো আমাদের বাসাতে, আসে আমাকে ফু দিল, তারপরে আমাকে পানি পড়ে পানি খাওয়ালো। দেন আমি রাত্রে আমি যখন শুলাম, মানে মোটামুটি একটু স্বাভাবিক লাগতেছিল আমার কাছে, কিন্তু আমি ভুলতে পারতেছি না বিষয়গুলো, যে আমার কাছে কি হচ্ছে, এতটা কেন হচ্ছে। তখন আমার মা অনেক ছোটোবেলার একটা গল্প শোনালো আমাকে, যে আমি যখন অনেক ছোট ছিলাম, যখন আমার বয়স 5 থেকে 6 বছর, তখন নাকি আমি রাস্তায়, মানে আমাদের যে গ্রামের যে বাড়ির থেকে রাস্তায় আমি খেলতেছিলাম দুপুরবেলা, তখন আমাকে নাকি কেউ একজন হাত ধরে নিয়ে যাচ্ছিল, এবং সেটা ছিল একটা আম বাগান। আমাকে রাস্তা থেকে আম বাগানে নিয়ে যাচ্ছে। বিষয়টা আমার মা যখন দেখে, আমার মা তখন অনেক চিল্লাপাল্লা করছিল এবং আমাকে ওখান থেকে নিয়ে আসছে। এরকম মাঝে মধ্যে নাকি আমার সাথে হতো, যে আমাকে নিয়ে যাচ্ছে। আমাকে অনেক সময়, আমি ছোট তখন, আমি গাছে উঠা জানি না, অথচ আমাকে গাছের ডালে বসে রাখা হতো। মানে এরকম সিচুয়েশনগুলো মানে ম্যাক্সিমাম সময় মাঝে মধ্যেই বছর বা দেখা যাচ্ছে 6 মাস 1 বছর এরকম টাইমে আমার সাথে ঘটতে থাকে। এটার রহস্য বা এটার কোনো মানে সমাধান আমি এখন পর্যন্ত পাইনি। একদিন পড়ন্ত বিকেল, বাইকটা তখন রিসেন্টলি বাইকটা আমার কেনা হয়েছে, ক্রয় করলাম। খুব আনন্দ সহকারে বাইকটা সারাটা দিন চালালাম। সন্ধ্যার পরে বাইকটা বাসায় রেখে
বন্ধুদের সাথে আমার ঠিক বাড়ির পিছনে একটা বড় আম বাগান আছে, যেটা মানে অনেকেই বলে যে ব্রিটিশ বাগান, মানে ব্রিটিশ বাগান নামে পরিচিত ওই বাগানটা। সেটা কি মানে ব্রিটিশ আমল থেকে ছিল? অনেক আগে, হ্যাঁ এরকম। ওকে। অনেক পুরনো গাছ, মানে কয়েকশো বছর আগের ঘটনা মানে এই বাগানটার। তো ওই বাগানে অনেক ছেলেপিলে বিকেল টাইমে খেলাধুলা করে, অনেক হইচই করে, খুব মানে মানুষ মুখর একটা বাগান। কিন্তু সন্ধ্যার পরে না এই বাগানটাই কেউ যেন যেতে চায় না, মানে অনেকেই নাকি ধাক্কা দেয়, অনেকে পিছন থেকে ভয় দেখায়, মানে কাউকে নাকি তাড়া দেয়, এরকম একটা ব্যাপার আছে। মানে শুনতেও একটু হাস্যকর, কিন্তু আসলে অনেকটা লোমহর্ষক একটা ব্যাপার। আমি ওই দিন সন্ধ্যার পরে, আমার একটু ব্যাড হ্যাবিট আছে স্মোক করা, তো বাড়িতে যেহেতু করতে পারবো না, বাবা মার একটা শাসন মার আছেই, তো সন্ধ্যার পরে আমি ওই ঠিক বাগানটাই গেছি। যাওয়ার পরে ওখানে বাঁশের একটা মাচা আছে, বাগানে বাঁশের মাচাটা খুব বেশি দিনের না, নতুন। আমি মাচারটা বসে আমি সিগারেটটা খাচ্ছি, সিগারেটের টান কিছুক্ষণ পর আমার জন্য কেমন গাটা একটু ভারী ভারী লাগছে। তো আমি ভাবতেছি হয়তো সারাদিন গাড়ি ড্রাইভ করছি, হয়তো একটু বন্ধুদের সাথে হইচই করছি, কেমন একটু ক্লান্তি চলে আসছে হয়তো বা শরীরে। তো সিগারেটটা শেষ না করে তো যাওয়া যাবে না। এর মধ্যেই তানভীর নামের আমার একটা ফ্রেন্ড আছে, ও আমাকে ফোন করলো যে দোস্ত তুই কই? তা বললাম আমি তো বাগানে। কোন বাগানে? ব্রিটিশ বাগানে। ও আচ্ছা আচ্ছা, একটু বস, আমি আসছি। তো আমি তানভীরের জন্য ওয়েট করতে লাগলাম। তো তানভীর আসলো, আমি তানভীরের সাথে কথা বলছি, কথা বলতে বলতে তানভীর মাচার থেকে পড়ে গেল। মানে কিছুক্ষণ 2-3 মিনিট আমরা কথা বলতে বলতে মাচার থেকে পড়ে গেল। তো আমি তানভীরকে, কিরে তোর কি হয়েছে, মানে একটু মানে ঠাট্টা মস্করা করছি, কিরে কিছু খাইছিস নাকি, মানে একটা ফ্রেন্ডদের সাথে আড্ডা থাকে। তো বলছে না দোস্ত বুঝলাম না, মাথাটা ঘুরলো কেন। তখন তাহলে এক কাজ কর, একটু বস। আমরা বসে গল্প করতেছি, মানে অন্য অন্য ব্যাপার, যে বন্ধুদের সাথে যে আড্ডাটা জমে আর কি, কেমন যেন আড্ডাটা জমে গেল। তো 5 থেকে 10 মিনিট পর তানভীর চলে গেল। তানভীর বলতেছে দোস্ত তাহলে যা, মানে যে ব্যাপারটা কথা বলা ছিল সেটা শেষ আমাদের। তানভীর চলে যাওয়ার পর আমি মাচার থেকে নামবো, এর মধ্যেই আমাকে কে যেন পিছন থেকে ডাকলো, মানে আমার নাম ধরে ডাকলো যে সোহাগ। তো আমি মনে করতেছি যে আমার ঠিক ভয়েসটা লাগলো আমার প্রতিবেশী এক চাচার মতো। আমি মনে করলাম যে আমার চাচা আমাকে ডাকলো। তা আমি কিন্তু চাচার নাম ধরেই আমি কিন্তু উত্তরটা নিলাম যে চাচা কিছু বলবেন। তো বলতেছে মানে আর কোনো কিন্তু আমি রিপ্লাই পাইলাম না। তো আমি তখনও কিন্তু বুঝি নাই যে আমার সাথে কিছু ঘটতে যাচ্ছে। আমি ওখান থেকে নামছি, এত মাচান থেকে আমার ঘরের যদি দূরত্ব হয় সর্বোচ্চ 500 মিটার, সর্বোচ্চ, খুব একটা বেশি দূরত্ব না। ওখানে একটা পুরনো একটা তাল গাছ আছে ঠিক আমার ঘরের পিছনেই, মানে তাল পড়লে আমার ঘরের চালের ওপর পড়ে, এরকম একটা ব্যাপার। এই তাল গাছটাই এখন পর্যন্ত কেউ, মানে কাঁচা তাল, আমরা যে তাল শ্বাস খাই, ওই গাছ থেকে কেউ পেড়ে এখন পর্যন্ত খেতে পারেনি। পাকলে পড়লে তারপরে খেতে পারে। অনেকেই এই গাছে উঠছে, গাছ থেকে নাকি অনেকে ফেলাইও দিয়েছে, যেটা আমাদের দেখা না শোনা কথা। এরপরে থেকে প্রায় বিগত 40-50 বছর ধরে তাল গাছে আর কেউ ওঠে না। তালের যে গাছের মালিক, উনিও ওইটা মানে এমনভাবে ছেড়ে দিয়েছে তোমাদের যা ভালো লাগে তাই করো, এরকম একটা ব্যাপার। তো আমি ঠিক ওই তাল গাছের নিচ দিয়েই আসতে হয় আমাদের বাড়ির পিছনটা। তো আমি তাল গাছের নিচ পর্যন্ত আসার পর তালের পাতার যে একটা শন শব্দ, বা যে একটা মানে কেমন একটা ভয়ঙ্কর একটা আওয়াজ, আমি এটা যেন শুনতে পাচ্ছি। তো আমি ওখান থেকে জোরে চিৎকার দিয়েছি, মাগো পিছনে আসো, এরকম একটা কথা। আমি দৌড় দিয়ে আমাদের মানে বাড়ির সামনে একটা মেন দরজা, পিছনে যাওয়ার জন্য আবার আরেকটা দরজা আছে, এটাকে পকেট দরজা। আমি দরজার ভিতর দিয়ে দৌড় দিয়ে ঢুকছি। ঢোকার পর আমার মা পিছনে গিয়ে বলতেছে কি হয়েছে? তা বললাম মা কিছু না, ভয় পাইছি। তা মা বলছে তোকে না সন্ধ্যার পরে বেরোইতে নিষেধ করছি। পরে আমি তখন আমাদের টিনের মানে ঘর পাকা, কিন্তু ওপরে চালটা ছিল টিনের। ওকে। আমি চলে আসছি তাড়াহুড়ো করে। চলে আসার পরে গ্রামে তো মানে রাত 7টা-8টা মানে কিন্তু অনেক কিছু। তো আমি রাত্রে শুয়ে পড়ছি খাওয়া দাওয়া করে, হঠাৎ এই তাল গাছ আর আমার রুম মনে হচ্ছে যে আমার টিনের চাল নাই, মানে টিনটা নাই,
আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। ওখান থেকে মানে এমন একটা ব্যাপার দেখতেছি যে কেউ যেন আমাকে হাত বাড়াচ্ছে আমার দিকে উপর থেকে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তাল গাছে কেউ বসে আছে। এটা কিভাবে পসিবল? আমি তো আমার রুমে, আমার কিন্তু এটা মনে হচ্ছে আমি আমার রুমে, কিন্তু তাল গাছ থেকে কে দেখছে আমাকে? আমি যে জোরে চিৎকার দেবো, আমার কিন্তু তখন আর আমার ভয়েস নাই, আমি কথাও বলতে পারতেছি না, কিন্তু আমার মন থেকে আমি অনেক কিছু বলতেছি। হঠাৎ কিছুক্ষণ পর রুমের লাইটটা আমি জ্বালাবো, আমি উঠার মতো কোনো স্কোপ পাচ্ছি না যে আমি উঠবো, রুমের লাইটটা জ্বালাবো। আমি মা বলে ডাকার চেষ্টা করতেছি বারবার, আমি যেন কোনোভাবে পাচ্ছি না। হঠাৎ ওখান থেকে মনে হচ্ছে কেউ নেমে এসে আমার টিনের ওপরে বসলো, তাল গাছ থেকে নেমে আমার টিনের ওপরে বসলো। তখন আমার ভিতরটা না মানে মনে হচ্ছে যে আমি মরে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। কিছুক্ষণ পর আমার রুমে এতটাই মানে আমাকে শক করতেছে, আমার রুমে আমি স্পর্শ, আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি যে কেউ আবছা। আমার গলার মানে পানি শূন্যতা হয়ে গেছে আমার গলার মধ্যে। আমি যে পানি খাবো, আমি কাউকে ডাকবো, আমি কিছু বুঝতে পারতেছি না যে কী হচ্ছে, এটা কী হলো আমার সাথে, আমি কেন হচ্ছে। আমি এই প্রশ্নের উত্তর আমি মানে নিজে নিজে আমার বিবেককে করতেছি, আমার মনকে করতেছি, কিন্তু আমি পারতেছি না কাউকে প্রকাশ করে ওই মুহূর্তে ডাকতে। অনেকক্ষণ আমার এদিক দিয়ে, আমার খাটের পিছন দিয়ে এদিক দিয়ে মানে মনে হচ্ছে যে হাঁটতেছে, এই ছায়াটা যাওয়া আসা করতেছে। মানে দোলনায় দোল খেলে যেমন একটা ব্যাপার থাকে, তো এইরকম মনে হচ্ছে যে উঠানামা করতেছে। আমি এত জোরে একটা চিৎকার দিয়েছি মা বলে, অনেক জোরে। আমার মা আবার দৌড়ে আসতে, কি হয়েছে মা, এরকম একটা ব্যাপার, মানে এরকম ব্যাপার তোর সাথে বারবার কেন হচ্ছে, বা মানে অনেক রাত পর্যন্ত দেখা যাচ্ছে মা হাউমাউ করে কান্নাকাটি করতেছে, আমার ছেলের কি হয়েছে, আমার ছেলেকে ভূতে ধরছে, জিনে ধরছে, এরকম একটা কথা, মানে কেমন যেন ইয়ে হয়ে গেছে। তো আমি মাকে ছাড়া আর তখন ওই রাতটা যেন আমি কাটাতে পারতেছি না। হঠাৎ করে আমাদের বাড়ির, আমার টিউবওয়েলের কাছে একটা বেল গাছ আছে। এই বেল গাছটা আমার দাদা সেই সময় রোপণ করেছিল। তো এই বেল গাছের কাছে আমাদের হচ্ছে গ্রামের যেই টয়লেট, এই টয়লেটটা ছিল আমাদের বেল গাছের কাছে। তো রাত্রে যখন আমি এই ঘটনাটা ঘটে গেল কিছুক্ষণ পর একটু স্বাভাবিক হলাম, আমি রাত্রে ঠিক ওই বেল গাছটার কাছে আসলাম। আমি প্রাকৃতিক ডাকে বেল গাছটার কাছে যখন আসি, আসার পর আমি বসে আছি, আমার পাশে ধাপ করে একটা বেল পড়লো, আমার ডান পাশে এমন জোরে একটা বেল পড়লো, আমি উঠে গেছি, অথচ নাই, বেল নাই। আপনি যখন বসেছিলেন তখন বেলটা দেখছিলেন? বেলটা পড়ছে একবার স্পষ্ট, ধাপ করে উঠছে, বেলটা পড়ার শব্দে আমি উঠে গেছি, বেল নাই। আমি ঠিক বাম পাশে তাকিয়ে দেখি দুইটা সাপ, মানে দুইটা সাপ এমনভাবে মনে হচ্ছে যে একটা সাপের উপরে আরেকটা সাপ মানে বসে আছে, এভাবে একটু ছবল দিয়ে বসে আছে। আমি আবার চিৎকার করছি মা বলে, মা দৌড় দিয়েছে, কি হয়েছে, অথচ ওখানে বেলও নাই, ওখানে সাপও নাই, কি হচ্ছে আমি বুঝলাম না। তো আমার দাদা মসজিদের ইমামতি করেন, উনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন। আমার দাদাকে মা ডাকলো ওই রাত্রে, দাদা আবার সেই আগের মতোই একটু ফু দিল, দিয়ে আমাকে অনেক দোয়া দরুদ পড়ে আমাকে মানে অনেক কিছু বোঝালো যে আসলে এগুলো কিছু না, এগুলো তোমার মনের ভুল, অনেক কিছু। কিন্তু আসলেই কি এটা মনের ভুল? আপনার কি মনে হয়, এটা কি আমার মনের ভুল?